আমাদের আশেপাশে আমরা অনেক ধরনের বিজনেস দেখতে পাই। প্রত্যেকটা বিজনেস, সেটা যেরকম বিজনেসই হোক না কেন, বিজনেসের একটা কমন অবজেক্টিভ হচ্ছে প্রফিট করা। বিকজ উইদাউট প্রফিট এটাকে আমরা বিজনেস বলি না। তো এক এক বিজনেস এক একভাবে প্রফিট করে, এক এক বিজনেস এক এক ধরনের কাজের মধ্যে দিয়ে প্রফিটটা করে থাকে। তো ওই এক আমাদের আশেপাশের বিজনেসগুলো এক্স্যাক্টলি কি কাজের মাধ্যমে প্রফিট করে থাকে, তাদের এক্সাক্ট কাজটা কি, সেটার উপর বেস করে আমাদের আশেপাশে আমরা 3 ধরনের বিজনেস দেখতে পাই। কয় ধরনের? 3 ধরনের। প্রথম কিছু বিজনেস যেগুলোর আমরা মিড টার্ম পর্যন্ত করেছি, যাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই, তারা কোনো প্রোডাক্ট সেল করে না, তারা কাস্টমার যখন যায় কাস্টমারদেরকে অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে। যেমন হোটেল অ্যাকোমোডেশন সার্ভিস, রুম সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস, ট্রাভেল সার্ভিস, এডুকেশন কনসালটেন্সি সার্ভিস, অন্য যে কোনো পরামর্শ দিয়ে থাকে, যে কোনো এন্টারটেইনমেন্ট সার্ভিস দিয়ে থাকে। সো যে সকল বিজনেস অর্গানাইজেশনের সার্ভিস দিয়ে থাকে তাদেরকে কি বলা হয়? সার্ভিস অর্গানাইজেশন। যাদের আমরা অ্যাকাউন্টিং মিড টার্ম পর্যন্ত করেছি, চ্যাপ্টার 1, 2, 3 এবং 4 পর্যন্ত সার্ভিস অর্গানাইজেশন। এবার আসি, আমরা একটু মুভ করি যে ওই সমস্ত বিজনেস অর্গানাইজেশনের দিকে যাদের হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট থাকে। দে সেল দ্য প্রোডাক্ট। তারা বিজনেসটা করে কিভাবে বা প্রফিটটা করে কিভাবে? প্রোডাক্ট সেল করে, কাস্টমারদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে থাকে। এখন যারা প্রোডাক্ট সেল করে এদের আবার দুইটা ক্যাটাগরি আছে। কিরকম? কেউ কেউ আছে নিজেরাই প্রোডাক্টটা আগে বানায়, দেন তারপর সেল করে, যে আমি নিজেই প্রোডাক্টটা বানাবো তারপর সেল করব। তো যে সকল অর্গানাইজেশন নিজেই প্রোডাক্টটা বানায় সেটাকে কি বলে? ম্যানুফ্যাকচার করা বা প্রোডাকশন করা। তো যে সকল অর্গানাইজেশন নিজেই প্রোডাক্টটা তৈরি করে তারপর সেল করে, ওই সমস্ত বিজনেস অর্গানাইজেশনকে বলা হয় manufacturing organization. So manufacturing organizations are those who manufacture the product at first and then sell the product to the customer. এটাই তাদের বিজনেস, যে ম্যানুফ্যাকচার করে। যেমন বাটা শু কোম্পানি, অ্যাপেক্স শু কোম্পানি, আদার্স, বিভিন্ন ক্লথিং কোম্পানি, এই মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার তারা। আর কিছু বিজনেস আছে, হ্যাঁ, তারা প্রোডাক্ট সেল করে, বাট তারা অত শুধু শুধু নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে ঝামেলা করতে চায় না। কারণ এখানে একটা হিউজ কস্ট লাগে, ইনভেস্টমেন্ট লাগে, হিউজ রিসোর্স লাগে, অনেক সময় দিতে হয়, স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার আছে, রিস্ক আছে। সো তারা কি করে? তারা নিজেরা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বা প্রোডাকশনের কাজ করে না, তারা একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে আরেকজনের কাছে সেল করে। যেমন সাপোজ আমি যদি একটা মুদি দোকানের কথা চিন্তা করি, সে বিভিন্ন ম্যানুফ্যাকচার বা পাইকারদের কাছ থেকে প্রোডাক্ট কিনে। ধরেন সে একজন রিটেলার, রিটেলার তো বুঝেন, রিটেলার, হোলসেলার। রিটেলার মানে হচ্ছে খুচরা ব্যবসায়ী, যাদের কাছ থেকে আমরা কিনি। আর হোলসেলার মানে কি? পাইকারি ব্যবসায়ী, যারা হচ্ছে ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে কিনে রিটেলারদের কাছে সাপ্লাই দেয়। যেমন কারওয়ান বাজার, পাইকারি মার্কেট। হ্যাঁ, সো যদিও এখানে খুচরা সাইডও আছে, বাট কথার কথা বলছি, চকবাজার, হ্যাঁ, পুরান ঢাকার বিজনেসগুলো এগুলো। সো যারা কি করে, তারা কি করে যে একজনের কাছ থেকে প্রোডাক্টটা কিনে আরেকজনের কাছে সেল করে। সো যারা এই প্রোডাক্টটা ফার্স্টে পারচেস করে তারপর সেল করে, মানে তাদের কাজ কি? মেইন বাই, প্রোডাক্টটা বাই করা এবং সেল করা, একজনের কাছ থেকে কিনে আরেকজনের কাছে বিক্রি করা। যেমন সুপার শপ, যদিও সুপার শপ কিছু কিছু জিনিস নিজস্ব ব্র্যান্ডে ম্যানুফ্যাকচার করে, বাট তাদের মেইন কাজটা কিন্তু কিনে বিক্রি করা। তো ওই সমস্ত অর্গানাইজেশন যারা একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে আরেকজনের কাছে সেল করে, তাদের বলা হয়, বা ওই সমস্ত অর্গানাইজেশনকে বলা হয় মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। কি বলা হয়? মার্চেন্ডাইজিং organization. So merchandising organizations are those organizations who purchase the product at first and then sell the product. এই দেখবেন ঘুরে ফিরে এই 3 ধরনের অর্গানাইজেশন আমাদের কাছে আছে, আমাদের আশেপাশে আছে। সো এখন কোশ্চেন হচ্ছে 3 ধরনের অর্গানাইজেশনের কথা আমি কেন বললাম? বিকজ এবার আমরা একটু টাইটেলটা খেয়াল করি। টাইটেলটা যেন কি বলেছিল? অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন। কাদের? মার্চেন্ডাইজিং। তার মানে কত নাম্বারটা? 3rd ওয়ান। তার মানে এই চ্যাপ্টারে, এখন বাকি দুটো একটু মুছে ফেলি, আমরা একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন যারা প্রোডাক্ট পারচেস এবং সেল করে থাকে, পারচেস করে এনে কাস্টমারদের কাছে বা অন্য কোনো বিজনেস অর্গানাইজেশনের কাছে সেল করে থাকে, তাদের কিভাবে অ্যাকাউন্টিংটা করে
সেটা আমরা দেখব। সো দিস চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট দ্য মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। আপনারা যদি রিকল করেন, আমি কিন্তু এর আগে বলেছি যে ফাইনাল এক্সামের দিকে আমরা দেখব যে যারা প্রোডাক্ট সেল করে তাদের অ্যাকাউন্টিংটা কেমন হয়। সো আজকে থেকে আমাদের ওই চ্যাপ্টারটা শুরু। সো মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের তাহলে মেইন কাজটা কি, যদি আবার একটু বলি, তাদের মেইন কাজটা হচ্ছে প্রোডাক্ট বাই এবং সেল করা, বাই অ্যান্ড সেল প্রোডাক্ট। প্রোডাক্ট ফার্স্টে তারা পারচেস করে, তারপর সেল করে। আচ্ছা, এখন আপনারা আনসার দিবেন, সেটা হচ্ছে যে আমি যদি জানতে চাই যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, যেমন একটা সার্ভিস অর্গানাইজেশনে রেভিনিউটা আসে কোত্থেকে? কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে, তাই না? আচ্ছা, তো মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন যারা প্রোডাক্ট পারচেস এবং সেল করে তাদের রেভিনিউটা কোত্থেকে আসে একটু বলেন তো আমাকে। একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, আবারও বলছি, যারা প্রোডাক্ট পারচেস করে দেন কাস্টমারদের কাছে সেল করে, সো তাদের রেভিনিউটা কোত্থেকে আসে? স্যার সেল করা থেকে আসে। সেল করা থেকে, স্বাভাবিক, কমন সেন্স, সেল করা থেকে। সো আমি যদি বলি যে যে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের রেভিনিউর সোর্সটা কি, সেটাকে আমরা কি বলতে পারি? প্রোডাক্ট সেল। সো প্রোডাক্ট সেল করে যে রেভিনিউটা আসে সেটাকে আমরা কি বলতে পারি? সেলস রেভিনিউ। আমরা কিন্তু যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়েছিলাম তখন আমরা রেভিনিউ যখন পড়িয়েছিলাম আমরা বলেছিলাম রেভিনিউ দুই ধরনের হয়, সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ। এখন আমরা সেলস রেভিনিউ সংক্রান্ত সব ধরনের ইস্যুসগুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। আবারও বলি, দ্য মেইন সোর্স অফ রেভিনিউ of a merchandising organization is the sales revenue, বা প্রোডাক্ট সেল করে যে রেভিনিউটা আর্ন করে সেটা। এই সোফার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবেন। ওকে, এবার একটু স্লাইডে যাই, আমরা শুধু প্রথম স্লাইডটা যদি একটু দেখি, মানে প্রথম বলতে এর পরেরটা, লার্নিং অবজেক্টিভের পরেরটা কি বলেছে দেখেন। এখানে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন সম্পর্কে বলেছে কিছু প্র্যাকটিক্যাল, এমন কিছু বিজনেস অর্গানাইজেশনের এখানে নাম বা ছবি দেওয়া আছে যেগুলো আমরা জানি, যেমন মার্চেন্ডাইজিং কোম্পানি বা অর্গানাইজেশন কারা, যারা প্রোডাক্ট বাই এবং সেল করে। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছি, এখানে একটা রিটেইলারের কথা বলা হচ্ছে, খুচরা প্রতিষ্ঠান যাদের নাম হচ্ছে অফিস ডিপো, যারা হোলসেলার দের কাছ থেকে প্রোডাক্ট কিনে মেইন যারা কাস্টমার আমরা আপনারা তাদের কাছে প্রোডাক্ট সেল করে। সেখানে এই অফিস ডিপোটা হচ্ছে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, দে আর বাইং অ্যান্ড সেলিং। তারপর ওয়ালমার্ট আছে, অ্যামাজন আছে, আমাদের দারাজ আছে। সেখানে লিখে দিয়েছে দেখেন, দ্য প্রাইমারি সোর্স অফ রেভিনিউ ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সেলস রেভিনিউ, যেটা আমি একটু আগে বলেছি। তা এখন কোশ্চেন হচ্ছে আমরা এই চ্যাপ্টারে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের এক্স্যাক্টলি কি কি জিনিস জানার ট্রাই করব। এই চ্যাপ্টারে আমরা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন সম্পর্কে কি কি জানব সেগুলো যদি একটু আপনাদেরকে বলি, যে এই চ্যাপ্টারে আমরা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের দুইটা অ্যাসপেক্ট জানবো বা দুইটা অ্যাকাউন্টিং সাইড কভার করব। একটা হচ্ছে তাদের যে ট্রানজ্যাকশন গুলো হয়, কি মেইন ট্রানজ্যাকশন কি কি, প্রোডাক্ট পারচেস করা এবং সেল করা রিলেটেড, যেগুলো আমরা আগে কখনো করিনি, সেই ট্রানজ্যাকশন গুলোর জার্নাল কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। তো আমি যদি আরেকটু ডিটেলসে লিখি, যে জার্নাল অফ পারচেস অ্যান্ড সেলস রিলেটেড ট্রানজ্যাকশন, যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন প্রোডাক্ট পারচেস করলো, এটাকে ট্রানজ্যাকশন, তাই না? এটা জার্নাল কি হবে? প্রোডাক্টটা তারপর সেল করলো একজনের কাছে, এটা জার্নাল কি হবে? এগুলো আমরা দেখার ট্রাই করব। ওকে, যেগুলো আমরা আগে দেখিনি। দেন নেক্সট আমরা যেটা দেখবো, যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো কিভাবে করে। আমরা যেমন চ্যাপ্টার 4 এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছি না, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। সো একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে করতে হয় বা করে থাকে বা দেখতে কেমন হয় সেটা। এবার আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা আগে যে তিনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি চ্যাপ্টার 4 এ, আমরা তিনটাই কিন্তু দেখবো না, আমরা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টটা দেখবো, যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ইনকাম স্টেটমেন্টটা, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা যেন কি জানতে পারি, প্রফিট লস। সো প্রফিট লসটা বের করতে হয় কিভাবে, চ্যাপ্টার 4 এ দেখেছিলাম একটা সার্ভিস অর্গানাইজেশনের জন্য, চ্যাপ্টার 5 এ দেখবো বা এই চ্যাপ্টারে দেখবো আমরা একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের জন্য। সো দিস আর দ্য টু লার্নিং অবজেক্টিভস ফ্রম দিস চ্যাপ্টার।
একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের যে বিজনেসের যে ট্রানজেকশন গুলো হয়, মেইন ট্রানজেকশন কি কি? প্রোডাক্ট পারচেস রিলেটেড কিছু ট্রানজেকশন থাকে আর প্রোডাক্ট সেলস রিলেটেড কিছু ট্রানজেকশন থাকে। এগুলোকে কিভাবে জার্নাল করতে হয় এগুলো, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখার ট্রাই করবো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই জার্নালগুলো দেখা, যে প্রোডাক্ট পারচেস করার সময় যে টাইপের ট্রানজেকশন গুলো হয় আর সেল করার সময় সেগুলো জার্নাল কিভাবে দিতে হয়, আগে আমরা এটা কভার করব। আর এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য টাইম দ্যাট উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড। এই অ্যাগেন আমি একটু পজ দিচ্ছি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। Okay, fine. Now let's talk about the first learning objective, যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে যে প্রোডাক্ট পারচেস করে এবং প্রোডাক্ট সেল করে এই রিলেটেড যে সকল লেনদেন হয় এগুলো জার্নাল কিভাবে দিতে হয়। আমি নাম্বার 1 এ চলে যাব, যে জার্নাল অফ এ মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। আমাদের প্রথম লার্নিং অবজেক্টিভটা, একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে যে ট্রানজেকশন গুলো হচ্ছে পারচেস এবং সেলস রিলেটেড এগুলোকে রেকর্ড করার জন্য জার্নাল কিভাবে দিতে হয়। ওয়ার্ড ফাইল একটু প্রবলেম করছে টেম্পোরারিলি, একটু ওয়েট করে। এখন ঠিক আছে। এখন এই মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের ট্রানজেকশনের জার্নালগুলো বলার আগে আরেকটা বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের যে তাদের কাজ কি প্রোডাক্ট পারচেস করা, সেল করা। এখন আপনাদের থেকে যদি জানতে চাই রেসপন্ড করার ট্রাই করবে, যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের বিজনেসের মেইন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য মেইন থিং অফ এ মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। আপনি একটা মার্চেন্ডাইজিং প্রোডাক্ট পারচেস করে সেল করেন, আপনার বিজনেসের মেইন জিনিসটা কি, যেটা ছাড়া আপনার বিজনেস আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না, সেটা কি? হ্যাঁ, জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। প্রোডাক্ট যেটা নিয়ে আমি যেহেতু এটা বিজনেস অর্গানাইজেশন আমার, তো সরি প্রোডাক্ট অর্গানাইজেশন, তো প্রোডাক্টটা তো আমার মেইন জিনিস না, যে এটা ছাড়া তো আমি করতে পারবো না। ওকে, ভেরি গুড। প্রোডাক্ট, ইট ইজ দ্য মেইন থিং। আমার মেইন কাজটা কি? প্রোডাক্ট নিয়ে ডিল করা, বাই করা, সেল করা, একজনের কাছ থেকে কিনা একজনের কিছু বিক্রি করা। সো দ্য মেইন থিং অফ মাই বিজনেস অর মেইন আইটেম অফ মাই বিজনেস ইজ প্রোডাক্ট। সেই যে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? পণ্য, যেটা আমি কিনে সেল করি বা যেটা থেকে আমার সেলটা হয়। এই প্রোডাক্টকে বিজনেসে অনেকগুলো নামে ডাকা হয়, মানে এই প্রোডাক্টের অনেকগুলো সিনোনিম আছে। যেমন কখনো কখনো এটাকে বলা হয় প্রোডাক্ট, যেটা আমি আপনি সবাই জানেন। কখনো কখনো এটাকে বলা হয় গুডস। গুড মানে ভালো, কিন্তু গুডস মানে কি? প্রোডাক্ট, পণ্য। সো গুডস যে কথা, প্রোডাক্ট একই কথা। এগুলো কেন বলছি? বিকজ এক এক জায়গায় দেখবেন এই প্রোডাক্টের সিনোনিম এক এক রকম লেখা আছে, সো দ্যাট আপনারা ডু নট গেট কনফিউজড। কখনো কখনো এই প্রোডাক্টকে বলা হয় ইনভেন্টরি। এই ইনভেন্টরি নামটা আপনারা সবচেয়ে বেশি দেখবেন। আমাদের যে চ্যাপ্টার 6 আছে, চ্যাপ্টার 6টাও কিন্তু ইনভেন্টরি টাইটেলটা নিয়ে। আমি যদি একটু দেখাই চ্যাপ্টার 6 এর স্লাইডটা, জাস্ট কভার পেজটা দেখাই, যেটা আমরা এর পরে পড়বো চ্যাপ্টার 5 এর পরে। দেখেন ইনভেন্টরি তার মানে কি? প্রোডাক্ট। সো একই কথা। সো প্রোডাক্ট, গুডস, ইনভেন্টরি। এখন ইনভেন্টরি শব্দটার অর্থ কি? যখন আপনি অনেক কিছু একসাথে স্টক করে জমা করেন, এটাকে বলা হয় ইনভেন্টরি। আপনি কি জমা করে রাখেন? নিশ্চয়ই প্রোডাক্ট। সো প্রোডাক্ট, গুডস, ইনভেন্টরি। আবার কখনো কখনো এটাকে বলা হয় মার্চেন্ডাইজ। যেমন মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, সেখান থেকে এসে মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ কথাটা মানে হচ্ছে প্রোডাক্ট, আর মার্চেন্ডাইজিং কথাটা মানে হলো প্রোডাক্ট এক্সচেঞ্জ করা, একজনের কাছ থেকে কিনে আরেকজনের কাছে সেল করা। সো দিস আর দ্য 4 synonyms of product. কি কি? প্রোডাক্ট, গুডস, ইনভেন্টরি, মার্চেন্ডাইজ। সবাই কিন্তু নোট নেবেন, ভুলবেন না, তাহলে কিন্তু এক্সামে মনে রাখতে পারবেন এটা কি। আর আমি নেক্সট ক্লাসে, ইন পার্সন ক্লাসে আমি কিন্তু, বা অনলাইন ক্লাসে আমি কিন্তু জিজ্ঞেস করবো।
সো প্রোডাক্ট, গুডস, ইনভেন্টরি, মার্চেন্ডাইজ। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের এই যে প্রোডাক্ট পারচেস করা হয়, সেল করা, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড বা ইনভেন্টরি রিলেটেড বা গুডস রিলেটেড যে ট্রানজেকশন গুলো হয়, এগুলো রেকর্ড করার জন্য দুইটা মেথড আছে। কয়টা মেথড? দুইটা। So there are two methods of dealing with the product or inventory. So there are two methods, but দুইটা ওয়ে আছে। এগুলো যারা অ্যাকাউন্টিং করেছেন নামগুলো হয়তো কমন হওয়ার কথা, যারা প্রিভিয়াসলি অ্যাকাউন্টিং করেছে নামগুলো হয়তো আগেও শুনে থাকবেন। আবারও বলছি, একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের যে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার হিসাব নিকাশ করার জন্য বা ইনভেন্টরি হিসাব নিকাশ করার জন্য যে কখন আপনি এই প্রোডাক্টের রেকর্ড রাখবেন, হ্যাঁ, হিসাব নিকাশ করবেন, দুইটা মেথড আছে। একটাকে বলা হয় পারপেচুয়াল সিস্টেম বা পারপেচুয়াল মেথড, পারপেচুয়াল সিস্টেম। আরেকটাকে বলা হয় periodic system. So these are the two ways you can record the product or inventory of a merchandising organization: perpetual system, periodic system. এখন কোনটা কি সেটা যদি একটু বলি। প্রথম, পারপেচুয়াল সিস্টেম। এই পারপেচুয়াল সিস্টেমে যে পারপেচুয়াল ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, পারপেচুয়াল, ইট মিনস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, পারপেচুয়াল মিনস কন্টিনিউয়াস। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে যে কন্টিনিউয়াস এর সাথে এটার কি সম্পর্ক? যে এই মেথডে যেটা করা হয় যে আপনার অর্গানাইজেশনে দিনে যদি 100 বার প্রোডাক্ট আপনি পারচেস করেন বা ইনভেন্টরি পারচেস করেন, ওই 100 বার ওই ইনভেন্টরিটাকে জার্নালে রেকর্ড করেন, লেজার করেন, ট্রায়াল ব্যালেন্স করেন। আবার রেগুলার যদি 50 বার, দিনের আলাদা আলাদা সময় 50 বার আপনার প্রোডাক্ট সেল হয়। যেমন আপনি যদি চিন্তা করেন যারা হচ্ছে আড়তদার, ওয়্যার হাউস আছে যাদের, পেঁয়াজের আড়তদার, তেলের আড়তদার, যারা আড়ত করে গোডাউন রিলেটেড বিজনেস করে, বিশেষ করে পুরান ঢাকার চকবাজারে, চট্টগ্রামের খাতুনগঞ্জে, বা টু সাম এক্সটেন্ড আপনার কারওয়ান বাজারে, ওদের বিজনেসের ক্ষেত্রে আমি যদি বলি কন্টিনিউয়াসলি প্রোডাক্ট আসতে থাকে, মানে পারচেস হতে থাকে, কন্টিনিউয়াসলি প্রোডাক্ট সেল হতে থাকে। আমি তাদের ক্ষেত্রে বলছি। সো রেগুলার যদি আপনি 50 বারও ইন টোটাল প্রোডাক্ট সেল করেন, ওই 50 বারই সঙ্গে সঙ্গে আপনি জার্নাল করছেন, লেজার করছেন, ট্রায়াল ব্যালেন্স করছেন। অর্থাৎ এই মেথডে আপনি যেটা করছেন যে আপনার যে প্রোডাক্ট অথবা ইনভেন্টরি, এটাকে আপনি কন্টিনিউয়াসলি ট্র্যাক করছেন, রেগুলার রেকর্ড মেইনটেইন করছেন। রেকর্ড বলতে কি, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, কন্টিনিউয়াসলি আপনি ইনভেন্টরিটাকে ট্র্যাক করছেন। তো দ্যাটস ওয়াই এই মেথডটাকে বলা হয় পারপেচুয়াল সিস্টেম। এই মেথডে কি করা হয়, আপনার যে প্রোডাক্ট বা ইনভেন্টরি, এগুলাকে কন্টিনিউয়াসলি আপনি ট্র্যাক এবার রেকর্ডটা মেইনটেইন করছেন। রেকর্ড বলতে কি, ওই যে ফর্মাল রেকর্ড তিনটা আছে, জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ আপনি দিনে যতবারই প্রোডাক্ট পারচেস করেন সঙ্গে সঙ্গে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করে হিসাব নিকাশ মিলাই ফেলেন। আবার যতবারই প্রোডাক্ট সেল করেন প্রত্যেকবার শেষে সেম কাজটা করেন। সো দিস ইজ কল্ড পারপেচুয়াল সিস্টেম। এখন কথা হলো, আমি যদি কন্টিনিউয়াসলি শুধু ইনভেন্টরির রেকর্ড নিয়ে বসি, এতবার জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করে, আমার বিজনেসের তো আরো কাজ আছে। এটার জন্য আলাদা একজন ডেজিগনেটেড লোক রেখে দেওয়া লাগবে, তার আবার কিছুটা হলেও স্কিল থাকা লাগবে, অনেক সময়ের ব্যাপার আছে, যেটা সব বিজনেসের ক্ষেত্রে পসিবল হয় না। বিকজ একটা ছোটখাটো প্রতিষ্ঠানে আপনি এটা কখনো এক্সপেক্ট করতে পারবেন না রেগুলার বেসিসে রেকর্ড মেইনটেইন করা। হ্যাঁ, একটা জিনিস ভালো, ইনভেন্টরি বা প্রোডাক্ট আপনার কন্ট্রোলে থাকছে, আপনি মনিটর করতে পারছেন যে কতটুকু আসছে যাচ্ছে, বাট এটা অনেক সময় সাপেক্ষ এবং বেশ ইরিটেটিংও, কিন্তু একটানা গদবাঁধা কাজ করতে হয়। দ্যাটস ওয়াই সেকেন্ড যে মেথডটা এটা ডেভেলপ করা হয়েছে, যেটাকে বলা হয় পিরিয়ডিক সিস্টেম। কি বলা হচ্ছে? পিরিয়ডিক সিস্টেম। দেখেন নামেই হয়তো বোঝা যাচ্ছে পিরিয়ডিক, একটা টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে। তো এই মেথডে কি করা হয়, এই মেথডে ইনভেন্টরিটাকে কন্টিনিউয়াসলি ট্র্যাক করা হয় না। দিন আমি 100 বার জার্নাল করব, লেজার করব, ট্রায়াল ব্যালেন্স করব, আবার 50 বার যখন সেল করছি 50 বার আলাদা করে জার্নালে আপডেট করব, লেজারে আপডেট করব, ট্রায়াল ব্যালেন্স আপডেট করব। এভাবে করা হয় না। কি করা হয়, হ্যাঁ, রেগুলার যে ট্রানজাকশন রিলেটেড যে ডকুমেন্ট থাকে, মেমো থাকে, ক্যাশ মেমো, ইনভয়েস, এগুলো তো আমরা বুঝি, বিল, এগুলো রেখে দেওয়া হয়। একটা নির্দিষ্ট সময় শেষে
ওই সবগুলোকে রেকর্ড করা হয়। ধরেন এক সপ্তাহ গেল, শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বা বৃহস্পতিবার পর্যন্ত। আমি এখন কি করলাম, শুক্রবারে জাস্ট দোকানটা খুলে ওই এক সপ্তাহের হিসাব নিয়ে বসলাম যে ওই এক সপ্তাহে মোট কতবার ইনভেন্টরি বা প্রোডাক্ট এসছে আর কতবার প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেল হয়েছে। সো ইনভেন্টরি আর রেকর্ডেড আফটার এ সার্টেন টাইম পিরিয়ড। সো এখানে যদি বলি যে ইনভেন্টরি আর রেকর্ডেড অর ট্র্যাকড বলতে পারি আফটার এ টাইম পিরিয়ড ইন্টারভাল, একটা নির্দিষ্ট সময় পর পর ইনভেন্টরি রিলেটেড হিসাব নিকাশটা মেইনটেইন করা হয়। So these are the two methods or system of recording inventory or product of a merchandising organization. So আমরা মেইনলি ফোকাস করব এখানে সেকেন্ডটা, এবং আরো একটা রিজন হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল এবং পপুলার মেথড বিকজ অফ ইটস সিম্পলিসিটি। যদিও এই মেথডটার ক্রিটিসিজম আছে, যেমন আপনি যতই আপনার বার্ডেন কমে যাচ্ছে, এক সপ্তাহ শেষে আপনার এমনও হতে পারে যে ওই সময় আবার এক্সট্রা বার্ডেন পড়ে যাচ্ছে, অনেকটা একটা মেমো বা ডকুমেন্ট মানি রিসিট হারিয়ে গেল, আপনি প্রপার কন্ট্রোল থাকছেন। আবার এই এক সপ্তাহের মধ্যে যদি আপনার কোনো ফ্রড এমপ্লয়ি কোনটা ছোটখাটো একটা ইনভেন্টরি আইটেম সরায় ফেলে, আপনি হয়তো ওইভাবে ট্র্যাক করতে পারবেন না। সো বেটার কন্ট্রোল সিস্টেমটা এখানে থাকে না, এরর হওয়ারও চান্স থাকে, বাট সবগুলারই পজিটিভ নেগেটিভ জাস্টিফিকেশন আছে। তো আমরা এখানে এই পিরিয়ডিক সিস্টেমটা ফলো করব। দেখেন কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, এনি কোয়েশ্চেন? ওকে, নাও লেটস মুভ অন টু দ্য জার্নাল। আমরা বলেছি যে একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে যে ট্রানজ্যাকশন গুলো হয় প্রোডাক্ট পারচেস এবং সেলস রিলেটেড, সেই ট্রানজ্যাকশন বা লেনদেনে জার্নাল কিভাবে করতে হয়। সো একটু আগেই বলেছি যে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের মেইন কাজ হচ্ছে দুইটা, কি কি? প্রোডাক্ট পারচেস করা এবং সেল করা, মেইন কাজ, এমন না যে অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, আরো কাজ আছে, এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়া, কোনো অ্যাসেট পারচেস করা, বাট আমি সেগুলো বলছি না, আমি বিজনেস রিলেটেড মেইন কাজের কথা বলছি। সো জার্নালটাকে ওই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে শিখবো। ফার্স্ট আমরা প্রথম ফেজে আজকে শিখবো যে প্রোডাক্ট পারচেস করার সময় বা ইনভেন্টরি পারচেস করার সময় কোন কোন টাইপের ট্রানজ্যাকশন হয় এবং সেগুলোর জার্নাল কি কি হয়। একটা প্রোডাক্ট পারচেস করার সময় কোন কোন টাইপের ট্রানজ্যাকশন গুলো হয়, যেমন কি আমি প্রোডাক্ট পারচেস করলাম, সো এটা একটা ট্রানজ্যাকশন, সো এটার জার্নাল কি হবে। আবার অনেক সময় যেটা হয় যে যদি বিশেষ করে একজন বিজনেসম্যান থেকে প্রোডাক্ট পারচেস করে, যেটাকে আমরা B2B বলি, তাই না, বিজনেস টু বিজনেস। তো সাধারণত যদি এরকম হয় যে তাদের বিজনেসের লোকেশনটা একটু দূরে বা দুইটা আলাদা আলাদা শহরে, তখন আমাকে একটা গাড়ি ভাড়া বা ট্রান্সপোর্টেশন কস্ট পে করে প্রোডাক্টগুলো আমার বিজনেস আনতে হয়। সেরকম পারচেস রিলেটেড বেশ কিছু ট্রানজ্যাকশন আছে, তো সেগুলোর জার্নাল কি হবে সেগুলো আমরা আজকে কভার করব। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করবো রাদার দেন গদবাধা থিওরি, সো দ্যাট আপনারা বুঝতে পারেন। সো উইল লুক এট দ্য পারচেস রিলেটেড ট্রানজ্যাকশন। এখন এই পারচেস রিলেটেড মোট কতগুলো বা কি কি ট্রানজ্যাকশন থাকে আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, যে ধরেন আমার একটা মার্চেন্ডাইজিং বিজনেস আছে, আমি ধরেন একজন হোলসেলার, আমি যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তাদের কাছ থেকে কিনে রিটেলারদের কাছে সেল করি। এখন আমি আজকে কিছু প্রোডাক্ট করে, আপনি যদি একদম বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশনের কথা বলেন, যে একটা বিজনেস অর্গানাইজেশন একটা বিজনেস অর্গানাইজেশনের কাছ থেকে প্রোডাক্ট কিনেছে বা আরেকজনের কাছে প্রোডাক্ট সেল করেছে, ম্যাক্সিমাম যেটাকে আমরা বলি অন ক্রেডিট, কি বলে থাকি, অন ক্রেডিট। বাকিতে আমি কিছু প্রোডাক্ট কিনলাম, তাহলে কি হলো যে অ্যাকাউন্টস পেয়েবল আমরা সবাই জানি। আচ্ছা, এটা একটা ট্রানজ্যাকশন। ধরেন এবার কিনলাম, এখন কেনার পরে আনতে গিয়ে দেখি যে তার লোকেশন থেকে আমার বিজনেসের লোকেশনটা অনেক বেশ দূরে এবং প্রোডাক্ট গুলো এত বেশি, এটা আমার পক্ষে ক্যারি করে আনা সম্ভব না। তো আমার কি লাগবে, আমার একটা ট্রান্সপোর্টেশন লাগবে। তো আমি একজন ট্রান্সপোর্টেশন ওয়ালার সাথে কথা বলে ট্রান্সপোর্টেশনে করে মালামালগুলো আমার অর্গানাইজেশনে নিয়ে আসলাম, সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট আমাকে পে করে দিতে হয়েছে। তো এটা একটা আলাদা ট্রানজ্যাকশন। আবার যেটা হয় যে অনেক ক্ষেত্রে ধরেন এই যে
এই ধরনের প্রোডাক্ট আপনার দেখা যাচ্ছে যে টেম্পারেচারের কারণে, রাস্তায় ঝাঁকি লাগার কারণে, যে কোনো কারণে নষ্ট হওয়ার বা ড্যামেজ হওয়ার চান্স থাকে, বা তাদের আসলে এত প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো দুই একটা প্রোডাক্ট ভুল প্রোডাক্ট দিয়ে দিয়েছে যেটা আমি হয়তো অর্ডার দেইনি। সেরকম হতে পারে। এই জন্য ধরেন প্রোডাক্টগুলো যখন আমার বিজনেসে আসলো, আমি কি করলাম, প্রোডাক্টগুলো সব খুলে দেখলাম যে আমি যে প্রোডাক্ট অর্ডার দিয়েছি সব মিলে কিনা, বা আনবক্স করলাম সহজ কথা। তো আমি দেখলাম যে টোটাল প্রায় আমি যে প্রোডাক্ট অর্ডার দিয়েছি তার মধ্যে 500 টাকার প্রোডাক্ট হয়তো আমাকে ভুল প্রোডাক্ট দিয়েছে বা ড্যামেজ বা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিয়েছে। এখন একটা ব্যাপার হচ্ছে, যদি যেমন আপনারা যে শপিং করেন, শপিং করার পর যদি দেখেন যে আপনি ধরেন একটা শার্ট কিনলেন, শার্টটা ধরেন ছোটখাটো একটা ছিদ্র আছে, বাসায় এসে খেয়াল করলেন, বা কোনো কারণে আপনি পছন্দ হলো না, বাসার কারো কালার পছন্দ হলো না, আপনারা কি করেন, রিটার্ন দেওয়ার কথা চিন্তা করেন, তাই না? বাট আপনারা যেহেতু ক্যাশে পে করে আসছেন, তারা কিন্তু রিটার্ন দিবেন, আপনি ফেরত দিতে পারবেন, আপনি কি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। যেমন কোনো জায়গায় 1 সপ্তাহের মধ্যে এক্সচেঞ্জ করার সময় দেয়, কোনো জায়গায় 10 দিন, কোনো জায়গায় 15 দিন, কোনো জায়গায় 1 মাস বলে দেয় যে কি প্রোডাক্টটা ফ্রেশ রাখতে হবে, প্রাইস ট্যাগ উঠানো যাবে না, মানি রিসিপ্টটা সাথে নিয়ে আসতে হবে, তাই না? বাট আপনি যদি বাকিতে কোনো কিছু কিনেন, স্পেশালি একজন বিজনেসম্যান, আমি B2B এর কথা বলছি, সো যখন বাকিতে যদি কোনো কিছু কিনে থাকেন, যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট পছন্দ না হয় বা আপনি যে প্রোডাক্ট চেয়েছেন সেই প্রোডাক্ট দেয়নি, এরকম যদি হয়, তাহলে আপনি চাইলে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন, বিকজ আপনি এখনো ক্যাশ পেমেন্ট করেন নাই। এখন আমি যেটা বললাম যে দেখলাম যে 200 টাকার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন দিলাম যে ভাই আমি তো আপনার থেকে এই প্রোডাক্টগুলো কিনেছি, আজকে প্রোডাক্টগুলো আমি হাতে পেয়েছি, খুলে দেখলাম যে 200 টাকার প্রোডাক্ট তো নষ্ট হয়ে গেল, বা আপনি ড্যামেজ প্রোডাক্ট দিয়েছেন, আমি এগুলো এখন ফেরত দিতে চাই। তুমি আমাকে বললো যে ঠিক আছে, যেহেতু আপনি ক্যাশ পেমেন্ট করেননি, আপনি আমাকে আজকে প্রোডাক্টগুলো রিটার্ন করে দেন বা 2-1 দিনের মধ্যে রিটার্ন করে দেন। সেই যে প্রোডাক্ট পারচেস করে আমি রিটার্ন করে দিয়েছি, প্রোডাক্ট কিনে আমি যে ফেরত দিয়েছি, এটাকে বলা হয় পারচেজ রিটার্ন। কি বলা হয়? পারচেজ রিটার্ন। প্রোডাক্ট পারচেস করে যখন আমি রিটার্ন করে দিই, সেই পারচেস করে যে রিটার্ন করে দিয়েছি, এইটার জন্য কিন্তু এটা আমার সেপারেট একটা ট্রানজাকশন, এটার জন্য আমাকে একটা জার্নাল দিতে হবে। সেটা গেল 3টা। 4 নাম্বারটা কি, যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আমি বাকিতে প্রোডাক্ট কিনেছি, দোকানদার বা ভেন্ডর বা আমার সাপ্লায়ার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আমার থেকে ক্যাশটা কালেক্ট করার জন্য, তাই না? বিকজ তার ক্যাশ লাগবে। এই জন্য সে মাঝে মাঝে আমাকে একটা অফার দিতে পারে, কি ডিসকাউন্টের। কিসের অফার দিতে পারে? ডিসকাউন্টের। কিভাবে? সেটা হচ্ছে কি, সে আমাকে বলতে পারে যে এই টাকাটা আপনি যদি আগামী 10 দিনের মধ্যে দিতে পারেন, তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন, বা আপনি 500 টাকা কম দিবেন। তাহলে আমার একটা কি, যে আমি টাকাটা যদি আগে দিয়ে দিই, আমি 500 টাকা কম দিতে হচ্ছে, আর তারও লাভটা কি, সে যত দ্রুত সম্ভব ক্যাশটা কালেক্ট করে ফেলছে। সে আমাকে একটা কি অফার দিল, যে কি এই টাকাটা আমি যদি তাকে 10 দিনের মধ্যে পে করতে পারি, তাহলে আমি 5% ডিসকাউন্ট পাবো বা 500 টাকা ডিসকাউন্ট পাবো। সো যদি ডিসকাউন্ট আমি 10 দিনের মধ্যে দিই, আমি ডিসকাউন্ট পাবো, না হলে পাবো না। তো যখন টাকাটা আবার আমি তাকে পে অফ করব, তখন এই যে ডিসকাউন্টের একটা ব্যাপার চলে আসবে। সো দিস ইজ দ্য 4th টাইপ অফ ট্রানজাকশন। সেই পারচেজের ক্ষেত্রে এই 4 ধরনের ট্রানজাকশন হয়ে থাকে, ইনফ্যাক্ট সেলস এর ক্ষেত্রেও তাই। তো পারচেজের ক্ষেত্রে কি কি ট্রানজাকশন হয়? নাম্বার 1, আমি একটা প্রোডাক্ট কিনলাম, এবং আমি যেটা বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বাকি দিয়ে কিনবো। নাম্বার 2, যদি ট্রান্সপোর্টেশন কস্ট পে করা লাগে। নাম্বার 3, যদি দেখি যে কোনো প্রোডাক্ট ড্যামেজ আছে, আমাকে যদি রিটার্ন করতে হয়। এন্ড নাম্বার 4 কি, যে যদি কি, যখন আমার কি টাকাটা পেমেন্ট করার সময় হবে, তখন ডিসকাউন্টের একটা ইস্যু আসতে পারে। এই চারটা। হ্যাভিং সেড দ্যাট, আমি একটু দ্রুত এক্সাম্পল দিয়ে ট্রানজাকশন গুলো বুঝাই। সাপোজ এটা মার্চ মাস, তো আমি মার্চ মাসের এক্সাম্পল দিয়ে বলি যে মার্চ মাসের 1 তারিখে ধরেন আমার বিজনেসের নাম হচ্ছে এবিসি লিমিটেড। আমি শার্ট সেল করি, শার্ট কিনে এনে সেল করে। আমি XYZ লিমিটেড বলে একজন ভদ্রলোক, সে আমার ভেন্ডর, তার কাছ থেকে মাঝে মধ্যে প্রোডাক্ট কিনে থাকি। তার কাছ থেকে 20,000 টাকার প্রোডাক্ট বাকিতে কিনলাম। তো একটু বলি যে পারচেসড 20,000 টাকা প্রোডাক্ট অন ক্রেডিট ফ্রম XYZ লিমিটেড। যদিও XYZ লিমিটেড নামটা নাম লিখলেও হতো, বাট এমনি লিখলাম। আমি কি করেছি,
বাকিতে 2000 টাকার প্রোডাক্ট আমি কিনেছি। এখন এটা একটা লেনদেন, সেটাকে এখন জার্নাল দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সেটা জার্নাল কি হবে? এনি আইডিয়া? কেউ কিছু বলবেন? কেউ কিছু না, সবাইকে রেসপন্স করতে হবে। এখন অনেকক্ষণ চুপ ছিলেন, এখন বলেন এটা জার্নাল কি হবে? বাকিতে আমি 20,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছি। ট্রাই করেন, স্পিক আউট। ওকে, বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, সো রেসপন্স করেন। হ্যাঁ, বাকিতে আমি 20,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছি। একটা অবশ্যই পারার কথা, বাট সেটা জানি না আপনারা কেন বলছেন না। আমি কিভাবে কিনেছি? বাকিতে, অন ক্রেডিট। বাকিতে আপনারাই বলেন যে বাকিতে যদি আমি কোনো কিছু কিনে থাকি বা বাকিতে কোনো সার্ভিস নিয়ে থাকি, কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন এই টাকাটা আমাকে এখন পে করতে হবে না? সো পে করলে পেয়েবল হয় নাকি রিসিভেবল হয়? টাকাটা আমার পে করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবল আমার বিজনেসের জন্য কি লায়াবিলিটি। কেন? বিকজ আমি বাকিতে কিনেছি। নাও ইটস মাই অব্লিগেশন টু পে দিস 20,000 অ্যামাউন্ট। সো যে কোনো অব্লিগেশন আমার জন্য কি লায়াবিলিটি। সো কোন লায়াবিলিটি হবে? অ্যাকাউন্টস পেয়েবল। সো লায়াবিলিটি বাড়বে নাকি কমবে? বাড়বে, যেহেতু দায় বেড়ে গিয়েছে। সো লায়াবিলিটি বাড়লে কি হয়? ক্রেডিট। তো যেটা সহজ সেটা আমি আগে লিখে ফেললাম, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন কোশ্চেন হচ্ছে ডেবিট কি হবে? XYZ লিমিটেড ডেবিট করব, সেই তো আমার অ্যাকাউন্টস পেয়েবল, তাকে তো ক্রেডিট করেছি। সরি ABC লিমিটেড। কেন এবিসি লিমিটেড? এর আগে ধরেন আপনাদের ধরেন আগের চ্যাপ্টারে ম্যাথে কোশ্চেনে আমার বিজনেসের নাম যেটা দেওয়া থাকতো আপনাকে ওইটাই লিখতেন বাকিতে কোনো সার্ভিস নিলে? নো স্যার। আচ্ছা, তো আপনার বাকিতে আপনি কি করেছেন? প্রোডাক্ট পারচেস করেছেন। প্রোডাক্ট কি করেছেন? পারচেস করেছেন। এই পারচেসটা এখানে লিখতে হবে। সিম্পলি আপনি কি করেছেন? পারচেস করেছেন। এখন কোশ্চেন হচ্ছে যে প্রোডাক্ট পারচেস করেছেন, এটা আপনার জন্য কি? যেমন আমি যদি বলতাম আপনি একটা ল্যাপটপ কিনেছেন, ল্যাপটপ আমার জন্য অ্যাসেট, তখন আমি লিখতাম ল্যাপটপ ডেবিট, কারণ অ্যাসেট বাড়লে ডেবিট হয়। যদি ইকুইপমেন্ট পারচেস করতাম, ইকুইপমেন্ট ডেবিট। ল্যান্ড পারচেস করতাম, ল্যান্ড ডেবিট। বাট এই যে প্রোডাক্টটা আপনি পারচেস করেছেন, এটা আমার জন্য কি? গুডস। হ্যাঁ, গুডস বা প্রোডাক্ট, এটা আমার জন্য কি? অ্যাসেট। দেখেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন, হ্যাঁ, প্রোডাক্টটা কিনে বিক্রি করবেন, এটা আপনার বিজনেসের জন্য কি অ্যাসেট নাকি অন্য কিছু? বা এটা যদি অ্যাসেট হতো, এটাকে আমরা কি প্রোডাক্ট বলতাম? দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আপনারা মার্কেটিং এর কেউ আছেন কিনা আই এম নট শিওর। মার্কেটিং হলে জানার কথা যে দ্য ডিফারেন্স বিটুইন আ প্রোডাক্ট এন্ড আ সার্ভিস। যেমন আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন, এটা আপনার জন্য অ্যাসেট, কিন্তু আপনি ধরেন একটা চিপস খেলেন বা একটা চকলেট কিনে খেলেন, এটাকে আপনারা কিন্তু অ্যাসেট বলছেন না, এটাকে আপনি কিন্তু প্রোডাক্টই বলছেন। কেন? দ্য ডিফারেন্স বিটুইন আ প্রোডাক্ট অ্যান্ড অ্যান অ্যাসেট ইজ দ্যাট অ্যাসেট পারচেস করা হয় ইউজ করার জন্য, প্রোডাক্ট পারচেস করা হয় আরেকজনের কাছে সেল করে দেওয়ার জন্য। শেষ। আবারও বলছি, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাসেট অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ অ্যাসেট পারচেস করা হয় ইউজ করার জন্য, কনজিউম করার জন্য, বেনিফিটটা নেওয়ার জন্য। আর প্রোডাক্টটা পারচেস করা হয় নিজে কিন্তু আপনি কখনো ভোগ করতে পারবেন না, সেল করে দিতে হবে। এই দ্যাটস ওয়াই এই যে প্রোডাক্ট আমি পারচেস করছি, এটাকে কখনো অ্যাসেট হিসেবে দেখানো হয় না, এটাকে প্রোডাক্ট হিসেবে ট্রিট করা। সেই যে প্রোডাক্ট আমি কিনেছি, পারচেস, কিনতে গেলে কি হয়? খরচ হয় না? হ্যাঁ, যদিও বাকিতে হয়েছে। আমি কি বলেছিলাম? আমরা খরচ কয় ভাবে হতে পারে? কয় ভাবে? 3 ভাবে। ক্যাশে, চেকে, বাকিতে। সেখানে কিভাবে হয়েছে? বাকিতে। তো কেন খরচ হচ্ছে আমরা বলি না? আমরা কোনো কিছু কিনলে কি বলি? টাকা খরচ করে কিনেছি, বা সহজ কথা খরচ করে কিনেছি। সো পারচেস করতে যে খরচটা হয়েছে, পারচেস এক্সপেন্স, তো খরচ বাড়লে কি হয়? ডেবিট। সো এটাকে ডেবিট করতে হবে। সো দ্য জার্নাল উইল বি পারচেস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
পারচেস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যেমন আমি যদি আরো সহজ করে বলি, এখানে যদি ক্রেডিট না বলে ক্যাশ বলতো যে আমি ক্যাশে কিনেছি, তখন কি করতেন? ক্যাশ ক্রেডিট করতেন। আবার তখনও কিন্তু এটাকে ঠিকই আমরা খরচে দেখাতাম যে পারচেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। বাট এখানে যেহেতু বাকিতে হয়েছে তাই অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করতে হবে। এখন অনেক জায়গায় দেখবেন আমাদের এক্সারসাইজে এই যে এক্সপেন্স কথাটা এখানে লিখে না, শুধু পারচেস ডেবিট, তো তাও হবে। বাট আমি যেহেতু প্রথম দেখালাম, তো এই জন্য আমি একটু ব্রেকডাউন করে দেখালাম যে পারচেসটা আমার বিজনেসের জন্য একটা এক্সপেন্স। প্রথম এই জার্নালটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ওকে, নেক্সট ট্রানজাকশন যদি বলি, সাপোজ আমি দেখলাম যে প্রোডাক্টটা পারচেস করার পরে যে যেখান থেকে প্রোডাক্টটা পারচেস করছি সেখান থেকে আমার বিজনেসের লোকেশনটা বেশ দূরে, বেশ কি দূরে। এখন আমার একটা ট্রান্সপোর্টেশন লাগবে, তো আমি একজন ট্রান্সপোর্টেশন অথরিটির সাথে কথা বলে ট্রান্সপোর্টেশন অথরিটিকে বললাম যে এই প্রোডাক্টগুলো আমার বিজনেসে পৌঁছায় দেন। তো সে বললো ঠিক আছে দিব, আমাকে 1000 টাকা দিতে হবে। তো আমি 1000 টাকা তাকে পে করলাম। তার মানে কি আমি ট্রান্সপোর্টেশন কস্ট আমি পে করে দিয়েছি, কস্ট পেইড ইন ক্যাশ। আর একটু স্পেসিফিক লিখে যাতে আপনারা বুঝতে পারেন, কারণ 1000 টাকা এই তো ট্রান্সপোর্টেশন অথরিটিকে 1000 টাকা আমি ক্যাশে পে করলাম। তো এটা একটা ট্রানজাকশন বা লেনদেন না? অবশ্যই। তো এটাকে এখন জার্নাল কিভাবে দেব আপনারা একটু বলেন যে এটা জার্নাল কি হবে? স্যার ট্রান্সপোর্টেশন এক্সপেন্স আর ক্যাশ। প্রথম কথা সহজটা শিখি, আমি ট্রান্সপোর্টেশন কস্ট করে পে করেছি, কিভাবে পে করেছি? ক্যাশে। তো ক্যাশ কি আসবে নাকি চলে যাবে? চলে যাবে, ক্যাশ কমে যাবে। তো ক্যাশ আমার বিজনেসের জন্য অ্যাসেট, অ্যাসেট কমে গেলে যেন কি হয়? ক্রেডিট। ক্রেডিট হয়। তো ক্যাশ ক্রেডিট 1000 টাকা। আর ডেবিটটা এখন কেউ লিখবেন না, ডেবিটটা এখন কারো লেখার দরকার নেই। হ্যাঁ, আমি আপাতত ধরে নিচ্ছি ট্রান্সপোর্টেশন আমার জন্য একটা খরচ, তো খরচ বাড়ছে, সো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স ডেবিট বা ট্রান্সপোর্টেশন কস্ট ডেবিট। হ্যাঁ, গুড। বাট এই যে ট্রান্সপোর্টেশন, আমি যদি এবার একটু নিচে লিখি, এই যে ট্রান্সপোর্টেশনের আমরা কথা বলছি, ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশনকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্রেট। হয়তো অনেকেই নামটা শুনে থাকবেন যদি কেউ বিজনেস করে থাকেন বা কেউ প্রোডাক্ট ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়, এরকম কোনো একটা বিজনেসের সাথে জড়িত থাকেন, সেটাকে আমরা এজেন্সি বলতে পারি। হ্যাঁ, বা যারা আগে অ্যাকাউন্টিং পড়েছেন তারা বইয়ে এই টার্মটা দেখবেন যে ফ্রেট। ট্রান্সপোর্টেশনকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্রেট। ইনফ্যাক্ট ট্রান্সপোর্টেশন কেও না, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সকে, একই কথা ঘুরে ফিরে। নর্মালি ফ্রেট বলতে বোঝে আপনার শিপিং যে ভেহিকেল গুলো আছে, যখন একটা প্রোডাক্ট শিপমেন্টে থাকে আমরা সেটাকে বলি ফ্রেট। বাট হিয়ার ফ্রেট মিন্স এভরি কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। ওকে, এখন এই মানে সহজ কথা, ট্রান্সপোর্টেশনের জায়গায় আমাদের ফ্রেট কথাটা লিখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন বা ফ্রেট আমার দুইটা সময় হতে পারে। কয়টা সময়? দুইটা। যেমন এখন হচ্ছে কি আমি প্রোডাক্ট পারচেজ করছি, তখন আমার ট্রান্সপোর্টেশন কস্টটা দেওয়া লাগছে। সো ট্রান্সপোর্টেশন কস্ট প্রথম হতে পারে at the time of purchase, মানে একটা প্রোডাক্ট পারচেজ করার সময়, সেটা আমরা সবাই বুঝতে পারছি। আবার অনেক সময় এমনও হয় যে ধরেন আমি প্রোডাক্টটা এখন সেল করাবো একজন কাস্টমারের কাছে, বা সে খুব আপনার ভিআইপি লেভেলের কাস্টমার বা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট, সে আমার কাছ থেকে রেগুলার হিউজ পরিমাণ প্রোডাক্ট কিনে এবং তার কাছ থেকে বেশ ভালো একটা রেভিনিউ বা ইনকাম আমার জেনারেট হয়। এই জন্য তাকে আমি ফ্যাসিলিটেট করার জন্য বা তাকে ধরে রাখার জন্য যাতে লং টার্ম আমার সাথে এঙ্গেজ থাকে, তা আমি মাঝে মাঝে কি করি যে সে যতবারই প্রোডাক্ট কিনে ট্রান্সপোর্টেশন কস্ট আমি তার থেকে নিই না, আমি আমার পকেট থেকে দিয়ে দিই। এটা একটা বিজনেস যখন একটা বিজনেসের সাথে লেনদেন করে, বিজনেসের একটা ডকুমেন্ট থাকে যেটাকে এগ্রিমেন্ট বলে বা ডিলিং বলে, ওখানে লেখা থাকে যে ট্রান্সপোর্টেশন কে পে করবে, বায়ার নাকি সেলার। তার মানে ট্রান্সপোর্টেশন কস্ট আবার কখনো হতে পারে এট দ্য টাইম অফ সেল, অর্থাৎ একটা প্রোডাক্ট পারচেজ করার সময় হতে পারে, সেল করার সময় হতে পারে এই ট্রান্সপোর্টেশন কস্ট। সো এট দ্য টাইম অফ পারচেজ এন্ড এট দ্য টাইম অফ সেল।
এখন এই একটা প্রোডাক্ট পারচেজ করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা হয় বা ট্রান্সপোর্টেশন খরচটা দিতে হয় সেটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্রেট ইন। এই যে প্রোডাক্ট পারচেজ করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হয় এটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্রেট ইন। অন দ্য আদার হ্যান্ড একটা প্রোডাক্ট সেল করার সময় যদি আপনার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া লাগে সেটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্রেট আউট। কি বলা হয়? ফ্রেট আউট। একটা প্রোডাক্ট সেল করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্ট স্যার দিতে হয় বলা হয় ফ্রেট আউট। হ্যাঁ বলেন। স্যার এখানে ফ্রেট আউটটা আবার একটু বলবেন? আচ্ছা আমি দুইটাই আবার বলছি। আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করবেন তখন যদি ট্রান্সপোর্টেশন কস্টটা পে করা লাগে সেটাকে বলা হয় ফ্রেট ইন। আর ধরেন আপনি প্রোডাক্ট সেল করছেন, সো কন্ডিশন অনুযায়ী আপনাকে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করা লাগছে। সো একটা প্রোডাক্ট সেল করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হয় এটাকে বলা হয় ফ্রেট আউট। বুঝতে পেরেছেন? আপনি কি কথাটা জি বুঝতে স্যার। পেরেছেন বা শুনেছেন? হ্যাঁ ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে ফ্রেট ইন কেন আবার ফ্রেট আউট কেন, তাই না? আচ্ছা তো বলছি দেখেন, ফ্রেট ইন মানে যেন কি যে ট্রান্সপোর্টেশন কস্ট এট দ্য টাইম অফ পারচেজ বা প্রোডাক্ট পারচেজ করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে হয় সেটা। এখন এটাকে ফ্রেট ইন কেন বলা হচ্ছে দেখেন, একটু চিন্তা করেন একটা প্রোডাক্ট আমার কাছে ইন কখন হয়, পারচেজ করলে নাকি সেল করলে? আপনারাই বলেন। স্যার পারচেজ করলে। পারচেজ করলে ইন করে না, আমার কাছে আসে। So because of this transportation cost the product is coming in my organization. আমি যদি ট্রান্সপোর্টেশন কস্টটা পে না করতাম তাহলে প্রোডাক্টটা আমার অর্গানাইজেশনে ইন হতো, আসতো না। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেট ইন। অন দ্য আদার হ্যান্ড একটা প্রোডাক্ট আউট কখন হয়, আমার কাছ থেকে চলে যায় কখন, পারচেজ করলে নাকি সেল করলে? সেল করলে। সো বিকজ অফ দিস ট্রান্সপোর্টেশন কস্ট দ্য প্রোডাক্ট ইজ গোয়িং আউট অফ মাই অর্গানাইজেশন। আমি যদি ট্রান্সপোর্টেশন কস্টটা পে না করতাম এই প্রোডাক্ট আমার অর্গানাইজেশন থেকে আউট হতো না। যার ফলে এই ট্রান্সপোর্টেশন কস্ট যখন আপনি একটা প্রোডাক্ট সেল করার সময় পে করবেন সেটাকে বলা হচ্ছে ফ্রেট আউট। সো ফ্রেট ইন, ফ্রেট আউট, এটা মাথায় রাখবেন। এখন আমাদের এই সিচুয়েশনে এই যে ট্রান্সপোর্টেশন কস্ট আমার পে করা লেগেছে এটা কি পারচেজ করার সময় নাকি সেল করার সময়? দেখেন এই যে পারচেজ করার সময় প্রোডাক্ট আমি কিনছি, সেটাকে আমি কি বলবো, ফ্রেট ইন বলবো নাকি ফ্রেট আউট বলবো? ফ্রেট ইন বলবো, তাই না? সেটাকে আমরা লিখে দেব ট্রান্সপোর্টেশন কস্ট না লিখে যে ফ্রেট ইন অথবা ফ্রেট ইন এক্সপেন্স, খরচ। তো খরচ বাড়লে কি হয়? ডেবিট। সো ফ্রেট ইন এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। অথবা শুধু ফ্রেট ইন লিখলেও কোনো অসুবিধা হবে না। সো ফ্রেট ইন এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ফ্রেট ইন অ্যান্ড ফ্রেট আউট। দেখেন কার কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার ট্রান্সপোর্টেশন কস্টটা ফ্রেট ইন কেন? ট্রান্সপোর্টেশন কস্টটা তো ফ্রেট ইন না, ট্রান্সপোর্টেশন কস্ট তো এই যে এতক্ষণ তাহলে আপনি মানে কনসেন্ট্রেট করেননি নাকি আপনার হয়তো টেকনিক্যাল প্রবলেম ছিল। যখন পারচেজ করব প্রোডাক্টটা তখন যে ট্রান্সপোর্টেশন কস্ট হয় সেটাকে বলা হচ্ছে ফ্রেট ইন। ইন মানে কি আমার কাছে আসছে। তো একটা প্রোডাক্ট কখন আমার কাছে আসে, পারচেজ করলে নাকি সেল করলে? পারচেজ করলে। সো যেহেতু পারচেজ করছি এটাকে বলা হচ্ছে ফ্রেট ইন। বিকজ অফ দিস ফ্রেট অর ট্রান্সপোর্টেশন কস্ট দ্য প্রোডাক্ট ইজ কামিং ইন মাই অর্গানাইজেশন। একইভাবে একটা প্রোডাক্ট যখন আমি সেল করব, ফ্রেট আউট। আউট কখন হয় প্রোডাক্ট? আমার থেকে চলে যায় কখন? নিশ্চয়ই সেল করলে, তাই না? সেল করলে আমার কাছ থেকে কাস্টমারের কাছে চলে যায়, আউট হয়ে যায়। সো এই সেল করার সময় যে ট্রান্সপোর্টেশন কস্টটা পে করতে এটাকে বলা হয় ফ্রেট আউট। কেন? বিকজ অফ দিস ট্রান্সপোর্টেশন কস্ট আর ফ্রেট দ্য প্রোডাক্ট ইজ গোয়িং আউট অফ মাই অর্গানাইজেশন। এই কারণে আমি যেহেতু প্রোডাক্টটা পারচেজ করছি, প্রোডাক্ট কি হচ্ছে, প্রোডাক্ট আমার কাছে ইন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ফ্রেট ইন। বুঝতে পেরেছেন? শুধু ট্রান্সপোর্টেশন কস্ট মানেই ফ্রেট ইন না, যদি পারচেজ করেন তখন ফ্রেট ইন, আর যখন সেল করবেন তখন ফ্রেট আউট। দেখেন বুঝেন কিনা। যিনি কোশ্চেনটা করেছিলেন বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন?
এই অংশটা আমি মুছে ফেলি। নেক্সট ধরেন ট্রান্সপোর্টেশনে করে প্রোডাক্টটা আসতে আসতে 2 তারিখ হয়ে গেল, 2 তারিখ হয়ে গেল, 2 তারিখ সকালে ট্রান্সপোর্টেশনে করে প্রোডাক্টটা আমার অর্গানাইজেশনে পৌঁছলো। এখন আমাকে কি করতে হবে, সবগুলো বক্স খুলে খুলে দেখতে হবে যে আমি যেরকম প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, আমার কাছে তো অর্ডারের লিস্টটা আছে, তো সেই অনুযায়ী আমাকে প্রোডাক্ট দেওয়া হয়েছে কিনা, কোনো প্রোডাক্ট কম আছে কিনা, ড্যামেজ হয়েছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমাকে এখন দেখতে হবে। তো আমি খুললাম বক্সগুলো, আনবক্স করলাম, দেখলাম এই যে 20,000 টাকার প্রোডাক্ট আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 1,000 টাকার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গিয়েছে বা ড্যামেজ প্রোডাক্ট দেওয়া হয়েছে। আমি কি লিখতে পারি যে 1,000 টাকার প্রোডাক্ট ওয়াজ ড্যামেজড, বা আমি যেরকম প্রোডাক্ট চেয়েছি সেরকম হয়নি, বাস ধরে নিচ্ছি সিম্পলিসিটির জন্য প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আমি সঙ্গে সঙ্গে ওই XYZ ভদ্রলোককে ফোন করলাম যে এই অবস্থা, আপনি আমাকে 20,000 টাকার প্রোডাক্ট আমাকে কি করেছেন, দিয়েছেন, আমি আজকে সেগুলো হাতে পেলাম, বাট আমি খুলে দেখলাম যে এই 1,000 টাকার প্রোডাক্ট আপনি ড্যামেজ প্রোডাক্ট আমাকে দিয়েছেন। এখন আমি প্রোডাক্টগুলো রিটার্ন করতে চাই। বলে যে ঠিক আছে, আপনি যেহেতু বাকিতে কিনেছিলেন, এই যে অন ক্রেডিট, আপনি আজকেই আমাকে প্রোডাক্টগুলো রিটার্ন করে দেন, ফেরত পাঠিয়ে দেন। আমি কি করলাম, এই 1,000 টাকার প্রোডাক্ট তার কাছে আবার রিটার্ন করে দিলাম, অ্যান্ড রিটার্ন টু XYZ। 1,000 টাকার প্রোডাক্ট ওই যার কাছ থেকে আমি কিনেছি তার কাছে আবার ফেরত পাঠিয়ে দিলাম। এই যে 1,000 টাকার প্রোডাক্ট আমি ফেরত পাঠালাম, রিটার্ন করলাম, এই রিটার্নটাকে কি বলে, প্রোডাক্ট কি রিটার্ন করেছে, এই রিটার্নটাকে বলা হয়, দেখেন আমি কি করেছি, পারচেজ করার পরে তারপর রিটার্ন করেছি না, এই জন্য এটাকে বলা হয় পারচেজ রিটার্ন। বাংলায় বলে এটাকে ক্রয় ফেরত। পারচেজ করা মানে কি, ক্রয় করা, কেনা, আপনি কিনে ফেরত দিচ্ছেন, সেটাকে বলা হয় পারচেজ রিটার্ন। আর যদি এমন হতো যে আপনি প্রোডাক্টটা সেল করেছেন, সেল করার কিছুদিন পরে কাস্টমার আপনাকে রিটার্ন করে দিয়েছে প্রোডাক্টটা, তখন এটাকে আপনি কি বলতেন, সেলস রিটার্ন। কেন, এটা প্রোডাক্ট সেলস এর সাথে রিলেটেড ছিল, প্রোডাক্ট সেল করেছিলেন, এখন রিটার্ন এসেছে। সো ইন দিস কেস আমরা এটাকে বলে থাকি পারচেজ রিটার্ন। যাই হোক, এখন এই যে পারচেজ রিটার্ন যে হয়েছে, পারচেজ করে যে আমি রিটার্ন দিয়েছি, এটার জন্য এখন আমাকে একটা জার্নাল দিতে হবে। জার্নালটা কি হবে, কার কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করেন তো, একটু মাথা খাটান, পেরে যাবেন, অবশ্যই পারবেন। স্যার পারচেজ রিটার্ন ডেবিট আর পারচেজ ক্রেডিট, মানে ক্রয় ফেরত ডেবিট আর ক্রয় ক্রেডিট। আচ্ছা, আর কিছু একটু চিন্তা করেন তো, এই যে 20,000 টাকার প্রোডাক্ট আপনি বাকিতে কিনেছিলেন, সেখান থেকে এখন আপনি 1,000 টাকার প্রোডাক্ট রিটার্ন করে দিচ্ছেন, ফেরত পাঠাচ্ছেন, তার ফলে আপনার কি হবে সেভাবে চিন্তা করেন তো। লায়াবিলিটি কমবে। তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। আর পারচেজ রিটার্ন ক্রেডিট। আচ্ছা, গুড ট্রাই এন্ড ইট ইজ কারেক্ট। এবার আমি আমার মতো করে বুঝাই দিই, খেয়াল করেন। এই যে 1,000, আমি সহজটা আগে বোঝাবো। এই যে 1,000 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন করেছি, এটাকে আমি বাকিতে কিনেছিলাম না, সো বাকিতে কেনার ফলে আমার একটা অব্লিগেশন বা লায়াবিলিটি ছিল না, অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? কত টাকার? 20,000 টাকা, কারণ আমার 20,000 টাকা দেওয়া লাগতো। এখন এই 20,000 টাকার প্রোডাক্টের মধ্যে থেকে আপনি যদি 1,000 টাকার প্রোডাক্ট রিটার্ন করে দেন, এই 1,000 টাকাটা আপনারা দেওয়া লাগছে? লাগবে না। আপনার অটোমেটিক 1,000 টাকার অব্লিগেশন কমে গেল না? সো অব্লিগেশন কমে যাওয়া মানে কি, লায়াবিলিটি কমে যাওয়া। কোন লায়াবিলিটি? অ্যাকাউন্টস পেয়েবল। সো লায়াবিলিটি কমে গেলে কি হয়? ডেবিট। ডেবিট হয়। সো অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 1,000। একজন মনে হয় হ্যান্ড রেজ করেছেন, একটা সাউন্ড শুনলাম। কে কে হ্যান্ড রেজ করেছিলেন? স্যার আমি ভুলে করে ফেলছি। আচ্ছা, সো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আমার 1,000 টাকা অব্লিগেশন অটোমেটিক কমে গেল। ক্রেডিট কি হবে দেখেন। আচ্ছা, নরমাল একটা জিনিস, কমন সেন্স, আমি কি করেছি, রিটার্ন করেছি, এটা কোন রিটার্ন? পারচেজ রিটার্ন। সো তার মানে এটাই ক্রেডিট হবে, তাই না? এখন কেন ক্রেডিট হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন, যে আমি পারচেজ করে রিটার্ন দিয়েছি, এটা আমার পারচেজ রিটার্ন, সো
পারচেজ রিটার্নকে আমরা ক্রেডিট করব। এখন কোশ্চেন হচ্ছে পারচেজ রিটার্ন ক্রেডিট কেন হবে? দেখেন কারণ হ্যাঁ স্যার বলেন। এখানে যে আমরা পারচেজ রিটার্ন যে ক্রেডিট করলাম, কারণ যখন আমরা পারচেজ করছি তখন তো আমাদের ব্যয় হইতেছে, কিন্তু আমরা যখন এটা ফেরত দিয়ে ফেলতেছি তখন তো এটা আমাদের এক প্রকার লাভ না, কারণ ওই টাকাটা তো আমাদের দিতে হবে না। আচ্ছা, দ্যাট ইজ দ্য পয়েন্ট, বাট এটাকে আমি লাভ বলবো না, একটু অন্যভাবে বলবো। বাট গুড অ্যানালাইসিস এন্ড গুড আনসার, ইট ইজ কারেক্ট। দেখেন, আমি যখন প্রোডাক্টটা পারচেস করেছিলাম, কি করেছিলাম? পারচেস করেছিলাম। পারচেসটা আমার জন্য একটা খরচ ছিল না, এক্সপেন্স ছিল না। কত টাকার খরচ ছিল? 20,000। বাট এখন এই 1,000 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন করে ফেলেছি, 1,000 টাকা আমার দেওয়া লাগবে না। 1,000 টাকার খরচ কমে গেল না, নাকি না? 1,000 টাকার খরচ কমে গেল, এক্সপেন্স কমে গেল। সেই এক্সপেন্স যখন বেড়েছিল 1 তারিখে, তখন কি ছিল? ডেবিট। আর এখন এক্সপেন্স কমে যাওয়াতে কি হয়েছে? ক্রেডিট হয়ে গেছে। দ্যাটস ইট, দ্যাটস ওয়াই পারচেজ রিটার্ন ক্রেডিট। অ্যাকাউন্টস তোদের 10 মিনিট পরে রিটার্ন ক্রেডিট। বড় এসে খাইতে পারো খাও তো বড়। থার্ড ট্রানজাকশনটা বুঝেন না এমন কেউ আছেন? এনিওয়ান? ওকে, ফাইনালি ধরেন এখন এই প্রোডাক্টটা আমি তার থেকে বাকিতে কিনেছিলাম। আমি যেটা বলেছি, যেহেতু বাকিতে কিনেছি, সে চেষ্টা করবে যত দ্রুত সম্ভব এই টাকাটা আমার থেকে কালেক্ট করে ফেলা। আচ্ছা, আমার একটা কল এসছে, অফিসিয়াল কল, আমি একটু পিক করে, জাস্ট গিভ মি 1 or 2 মিনিটস। কেউ লিভ নেবেন না।
ওকে, সো আমরা কন্টিনিউ করি। হোপফুলি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। সো আমি লাস্ট যে স্টেজে ছিলাম যে এখন আমার ভেন্ডর XYZ যার থেকে আমি প্রোডাক্ট কিনেছি সে চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আমার কাছ থেকে রিমেইনিং যে অ্যামাউন্টটা সে আমার কাছ থেকে পায় সেটা কালেক্ট করতে। তো সাপোজ সে আমাকে একটা অপশন দিয়েছিল। কিসের অপশন? ডিসকাউন্টের অপশন। যে এই যে সে আমার কাছ থেকে যে টাকাটা পায়, আমার তাকে যত টাকা এখন দেওয়া লাগবে, এই টাকাটা আমি যদি 10 তারিখের মধ্যে দিতে পারি, তার মানে মার্চ মাসের 10 তারিখের মধ্যে দিতে পারি, আমি ধরেন 400 টাকা ডিসকাউন্ট পাবো। অর্থাৎ 400 টাকা আমাকে কম দিলে হচ্ছে। তো এই টাকাটা আমি যদি মার্চের 10 তারিখের মধ্যে দিতে পারি, সো আই উইল গেট আ ডিসকাউন্ট অফ 400 টাকা। তার মানে আমি যদি 10 তারিখ বা তার আগে দেই, আমি 400 টাকা ডিসকাউন্ট পাবো, না হলে ফুল অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে, আমি কোনো ডিসকাউন্ট পাবো না। সো এখন দুইটা সিচুয়েশন হতে পারে যে আমি 10 তারিখের মধ্যে টাকাটা দিয়েছি, না হলে দেইনি। সো ধরে নিচ্ছি আমি 10 তারিখের মধ্যে টাকাটা দিয়েছি। ইনফ্যাক্ট আমি 10 তারিখে বরাবর টাকাটা আমি তাকে পে করব। এখন 10 তারিখে যেহেতু টাকাটা পে করব, এখানে আমার দুইটা হিসাব নিকাশ আছে। কয়টা? দুইটা। নাম্বার 1, আমার এখন তাকে এক্স্যাক্টলি কত টাকা দেওয়া লাগবে বা সে আমার কাছ থেকে কত টাকা পায়, নাম্বার 1। নাম্বার 2 কি, আমি তার কাছ থেকে কোনো ডিসকাউন্ট পাবো কিনা। ওকে, তো আগে একটু হিসাব করি যে সে আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কত টাকা পায়। যেমন ইনিশিয়ালি আমি কত টাকার প্রোডাক্ট কিনেছিলাম? 20,000। কিন্তু সেখান থেকে আমি 1,000 টাকা 1,000 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন করেছিলাম না? তাহলে 1,000 টাকাটাকে দেওয়া লাগছে? লাগছে না। তাহলে আর দেওয়া লাগবে কত? 19,000। এই 19,000 টাকাটাকে বলা হয় ডিউ অ্যামাউন্ট, মানে যতটুকু এখন বাকি আছে, দেনা পাওনা বাকি আছে, ডিউ অ্যামাউন্ট, যেটাকে আমরা যে পেয়েবল বলছি। পেয়েবল কমে এখন 19,000 হয়েছে। এখন দেখতে হবে এই টাকার উপর আমি কোনো ডিসকাউন্ট পাবো কিনা। তো এটা টোটালি ডিপেন্ড করছে যে আমি ডিসকাউন্ট নেওয়ার জন্য আমাকে যে অপশন বা সময়টা দেওয়া ছিল, টাইম পিরিয়ডটা দেওয়া ছিল, ওই সময়ের মধ্যে আমি টাকাটা দিচ্ছি কিনা। সাপোজ ধরে নিচ্ছি আমি 10 তারিখে টাকাটা দিব, তার মানে কি আমি ডিসকাউন্ট পাবো না? অবশ্যই পাবো। 10 তারিখ পর্যন্ত সময় আছে। তো 19,000 টাকার উপর যদি আমি 400 টাকা ডিসকাউন্ট পাই, তাহলে আমার ক্যাশে আর কত টাকা দেওয়া লাগছে? 18,600। 18,600 টাকা আমি ক্যাশে পে করলাম। এই শেষ। এখন এই জিনিসটাকে আমি যে তাকে তার পাওনা টাকা পরিশোধ করলাম, তারপর আমি একটা ডিসকাউন্ট পেলাম, এটাকে এখন আপনাকে রেকর্ড করতে হবে জার্নালে। সো জার্নাল কি হবে, কার কোনো আইডিয়া আছে? কেউ কিছু শেয়ার করতে চান? আগেরটা তো পেরেছিলেন। স্যার এখানে কি, যেহেতু আমাকে ডিসকাউন্টটা দিছে, এটা তো আমার জন্য একটা মানে এক প্রকার লাভই তো। ফার্স্ট অফ অল এখানে একটু আমি একটু প্রাপ্ত আপনাকে ইন্টারাপ্ট করছি। এখানে ডিসকাউন্টটা কিন্তু আপনারা সবাই জানেন, যদিও যে আমি কিন্তু ডিসকাউন্টটা ক্যাশে পাচ্ছি না। ডিসকাউন্ট মানে কি? আমি এত টাকা কম দিচ্ছি। আচ্ছা, এবার বলেন। তাহলে স্যার এটা তো কারবারি বাট্টা। মানে না যাই হোক, বাট জার্নালটা বলেন। এখন আমি বুঝতে পারছি আপনি হয়তো আগে বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলেন, এরকম বাংলা বললে তো সবাই বুঝবে না। হ্যাঁ, তো যেভাবে বললে সবাই বুঝে বলেন যে জি হাউ স্যার। দ্য জার্নাল উইল। তাহলে স্যার এখানে মানে এই যে ডিউ যে অ্যামাউন্ট, এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল বা পারচেজ পেয়েবল যেটা, এটা 18,600 হবে। আর
ক্যাশ যেহেতু আমি দিতেছি ওইটাও তো 18,600 হবে। আর আমাকে যেহেতু ডিসকাউন্টটা দিতেছে এটা ডিসকাউন্ট দেখেন তো ক্রেডিট হ্যাঁ হবে 400 টাকা। গুড, এই তিনটাই। তো যেহেতু সময় নেই, মাত্র 6 মিনিট আছে, একটু দ্রুত আমি কনক্লুড করি। দেখেন এখানে তিনটা জিনিস ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে, আমি এতক্ষণ লিখেছি। নাম্বার 1, যে এই যে ডিউ অ্যামাউন্টটা আমার কি, ডিউ অ্যামাউন্ট মানে কি অব্লিগেশন, এটা শেষ হয়ে যাচ্ছে, আমার একটা লায়াবিলিটি কমছে, এটা একটা আসবে। তারপর লায়াবিলিটি আলটিমেটলি আমার ক্যাশে কত টাকা দেওয়া লাগছে, 18,600, আমার এত টাকার ক্যাশ কমে যাচ্ছে, এটার একটা রিফ্লেকশন থাকবে। আবার এই 400 টাকা ডিসকাউন্ট আমি পাচ্ছি, এটা 18,600। এটা তো সবাই বুঝতে পেরেছে। এবার আমার ডিউ অ্যামাউন্ট ছিল কত, 19,000, এত টাকার একটা অব্লিগেশন ছিল, তাই না? শেষ হয়ে যাচ্ছে না? অব্লিগেশন মানে কি, লায়াবিলিটি। কোন লায়াবিলিটি? অ্যাকাউন্টস পেয়েবল। সো লায়াবিলিটি এখন সব শেষ, কমে গেলে, লায়াবিলিটি কমে গেলে কি হবে? ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিট 19,000। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, আমার লায়াবিলিটি ছিল 19,000, আমি ক্যাশ দিলাম 18,600, কেন কেন দিলাম? ডিসকাউন্ট ডিসকাউন্ট। পাই। তুমি ডিসকাউন্ট পেয়েছিস, আমার ডিসকাউন্টের ফলে আমার খরচ আরো 400 টাকা কমে গেল। সো খরচ কমে গেলে কি হয়? ক্রেডিট। সো আমরা এই ডিসকাউন্টটাকে কি নাম দেব? এই ডিসকাউন্টটা কিসের সাথে রিলেটেড? পারচেসের সাথে। আমি পারচেস করেছি, এখন ডিসকাউন্ট পাচ্ছি, সো এটাকে আমরা কি বলবো? পারচেস ডিসকাউন্ট। সো পারচেস ডিসকাউন্ট ক্রেডিট 400 টাকা। ঠিক, পারচেস ডিসকাউন্ট ক্রেডিট কেন হয়েছে? বিকজ পারচেস রিটার্ন যেই কারণে ক্রেডিট হয়েছে, পারচেস রিটার্ন করেছি যার ফলে আমার খরচ কমে গিয়েছে 1,000 টাকা, এই জন্য খরচ কমলে ক্রেডিট। একইভাবে এই ডিসকাউন্ট পাওয়ার ফলে আমার খরচ আরো 400 টাকা কমে গেল, এই কারণে খরচ কমে গিয়েছে, এই কারণে ক্রেডিট। আর পারচেস ডিসকাউন্ট কেন? ওই এটা পারচেসের সাথে রিলেটেড। সো দ্য জার্নাল উইল বি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেস ডিসকাউন্ট ক্রেডিট। দেখেন বুঝেন কিনা। এনি কোয়েশ্চেন? আচ্ছা, যদি এমন হতো, ইফ যদি এমন হতো যে আমি টাকাটা 10 তারিখে না দিয়ে মার্চের 12 তারিখে দিয়েছি, তখন কি খুব বেশি চেঞ্জ আসতো? স্যার তখন ডিসকাউন্টটা পাইতাম না। তখন এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমি কোনো ডিসকাউন্ট কি পেতাম? পেতাম না, নো ডিসকাউন্ট। তার মানে এই যে 19,000 টাকা ফুল অ্যামাউন্ট, 19,000 টাকা যে আমার ডিউ অ্যামাউন্ট ছিল ফুল, এটা আমাকে ফুল টাকাটাই ক্যাশে পে করা লাগতো। সো সাপোজ এবার ধরে নিচ্ছি, এবার এইটা ভুলে যান, 10 তারিখে কি করেছেন এটা জাস্ট ফর দ্য টাইম বিং ভুলে যান। ধরেন আমি 12 তারিখে টাকাটা দিতে যাচ্ছি, তার মানে আমি কোনো ডিসকাউন্ট পাবো না। তার মানে এই যে ডিউ অ্যামাউন্ট আছে 19,000, এই যে রিটার্নটা মাইনাস করার পর যে ডিউ অ্যামাউন্ট, এই ফুল টাকাটা আমাকে ক্যাশে পে করতে হবে। ধরেন আমি ক্যাশে পে করে দিলাম, তাহলে কি হবে? আমি ক্যাশ পে করেছি, ক্যাশ কমে যাবে, ক্যাশ ক্রেডিট 19,000। আর কি হবে? আমার অব্লিগেশনও শেষ, অব্লিগেশন মানে কি, লায়াবিলিটি, লায়াবিলিটি কমে যাবে। কোন লায়াবিলিটি? অ্যাকাউন্টস পেয়েবল। সো লায়াবিলিটি কমে গেলে কি হয়? ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এখানে ডিসকাউন্টের কোনো ইস্যু থাকছে না। সো এই সিচুয়েশনে আমি যদি কোনো ডিসকাউন্ট না পাই বা ডিসকাউন্টের সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারি, এটাকে বলা হয়, তখন জার্নাল কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই দুইটা একসাথে কখনো হবে না, হয় এটা, আপনারা তো বুঝতেই পারছেন যে ডিসকাউন্ট নিলাম, আর না হলে এটা ডিসকাউন্ট নিলাম না বা পেলাম না। এই সো দিস আর অল দ্য পারচেস রিলেটেড ট্রানজাকশন। সেলস রিলেটেড ট্রানজাকশন গুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। তো এখান থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। স্যার হ্যাঁ, স্যার আমার আসলে যে প্রেজেন্টেশন একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তার আগে তাহলে আমি এইটা একটু করি। আপনারা যেটা করবেন, আমি অলরেডি তো এই চ্যাপ্টারের সলিউশন সহ, মানে সলিউশন বলতে এক্সারসাইজের ম্যাটেরিয়াল এবং স্লাইড ম্যাটেরিয়াল আপলোড করেছি। আপনাদের আমি একটা ম্যাথ একটু বলি, যেখানে পারচেস রিলেটেড ট্রানজাকশন গুলো উপর বেস করে আপনাকে জার্নাল করতে বলেছে। হ্যাঁ, সেটা একটু ম্যাথের নাম্বারটা নোট রাখেন, এটা নিজের একটু প্র্যাকটিস করবেন, তারপর আমি আই উইল গাইড ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এক্সারসাইজ 5.20।
এটা একটু নিজেরা সেলফ স্টাডি করবেন। এক্সারসাইজ 5.20, এটা এক্সারসাইজ 5.20, এটা দেখবেন। এখন বলেন কি কোশ্চেন আছে? স্যার এই যে আপনি যে আমাদের ট্রানজ্যাকশন গুলো সাবমিট করতে বললেন না, এটা কি আমরা এক্সেলেই করে সাবমিট করব? না, জাস্ট আমাকে যে কোনো ভাবে ট্রানজ্যাকশন গুলো আমাকে পাঠাবেন উইথ দ্য প্রুফ যে আপনারা আসলে অর্গানাইজেশন ভিজিটে গিয়েছেন। এটা যে কোনো হতে পারে, ওয়ার্ড ফাইলে হতে পারে, আপনি হাতে কলমে ধরেন ডায়েরিতে নোট নিয়েছেন, ওটার ছবি তুলে জেপিজি পাঠাতে পারেন। সো দ্য ট্রানজ্যাকশন এন্ড দ্য রেলিভেন্ট প্রুফ, এই দুইটা জিনিস পাঠাতে আর হবে। আর স্যার ট্রানজ্যাকশন গুলো কি যে আমাদের মানে কোয়েশ্চেন আকারে দিব নাকি নরমালি খালি কত টাকা আপনারা যেভাবে, এখানে একটা ব্যাপার হচ্ছে অনেক অর্গানাইজেশন থেকে ধরেন কনফিডেন্সিয়ালিটির জন্য রিয়েল ট্রানজ্যাকশন বলতে চাইবে না, আপনারা হয়তো সব পাবেন না, পরে বাকিগুলো কিন্তু আমাকে সাপ্লিমেন্ট করতে হবে। সো আমি এটার উপর বেস করে আপনারা যেভাবেই করেছেন, হ্যাঁ সুন্দর করে দিতে পারলেও হবে, বাট যেভাবে কালেক্ট করেছেন সেভাবে দিতে পারলেও হবে, বিকজ আমাকে কিছু না কিছু ইনপুট সবসময় দিতে হয়। তো দিয়ে আমি আবার ট্রানজ্যাকশন গুলো আপনাকে পাঠিয়ে দিব। এখানে আমার কাজ হচ্ছে জাস্ট আপনারা প্রথম শুধু ট্রানজ্যাকশন গুলো পাঠাবেন আর একটা প্রুফ দিবেন, যেটা আমরা এথিক্যাল পার্ট হিসেবে কাউন্ট করি এখানে, যে আপনারা আসলে ফেয়ার ওয়েতে সবকিছু করেছেন, কোনো ধরনের মিথ্যা এখানে কোনো কিছু ইয়া নেই। সো এগুলো জাস্ট দেখে আমি ট্রানজ্যাকশন গুলো ঠিক হলে আমি ওকে বলে দিলে আপনারা যে এক্সেল ফাইলে আবার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করা শুরু করবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? ইয়েস স্যার। আপনি কি টাইম মতো জয়েন করেন নাই ক্লাসে? স্যার আমি জয়েন করেছিলাম স্যার 10 মিনিট পরে। আপনার কথা তো শুনে মনে হচ্ছে আপনি এখনো মনে হয় ঘুমাচ্ছেন বা এরকম কিছু একটা। নো স্যার, উঠেছি স্যার। বলেন কি নাম? স্যার এমডি শাখাওয়াত হোসেন। সিরিয়াল নাম্বার 4। আচ্ছা, শাখা হোসেন, একটু আইডি শেষে 3টে ডিজিট বলেন। স্যার 799। আর কেউ? স্যার 400। Okay. Okay, that's all for today. We'll see you in the next class. সবাই টাইম মতো অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন।